এবং সেই মেকানিজমের কারণেই কিন্তু তাদের গণমাধ্যম এক এক কথা বলছে বা তাদের শাসক গোষ্ঠী এক এক কথা বলছে। তবে আসার কথা হচ্ছে এরাই ভারতের সব না। ভারতে তো আরো নাগরিক আছে, আরো গণমাধ্যম আছে, আরো জনগণ আছে। ভারতের যারা গণতন্ত্রপন্থী ভারতেও তো উদারমনা, পক্ষ বিপক্ষ আছে। হ্যাঁ ভারতের কিন্তু বিভিন্ন ভারতের যারা গণতন্ত্রপন্থী, যারা উদারমনা, ভারতে যারা জনগণের পক্ষের শক্তি, তারা কিন্তু আমাদের সঙ্গে আছেন এবং সেটা তারা প্রমাণ করেছেন। তারা কলকাতায় আন্দোলন করেছেন, দিল্লিতে আন্দোলন করছেন। দিল্লিতে প্রায় আমি যতটুকু জানি ভারতের প্রায় 10-12টা বিশ্ববিদ্যালয়ে যেখানে বাংলাদেশের শিক্ষার্থীরা পড়াশোনা করছেন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে গতকাল বিক্ষোভ হয়েছে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি কলকাতা থেকে পড়তে যাওয়া বাঙালি শিক্ষার্থী এবং ভারতের অন্যান্য অঞ্চলের শিক্ষার্থীরাও সেই বিক্ষোভে যোগ দিয়েছে এই ছাত্র হত্যার প্রতিবাদে। তো এটা ধরে নেওয়ার কোনো মানে নাই বা কারণ নাই যে ভারত সরকার মানেই ভারত না। আমরা বিশ্বাস করি ভারত আমাদের সঙ্গে আছে। সেই ভারতের কারা? ভারতের জনগণ। মানে এই বিষয়ে বলা যায় যে কেজরিওয়াল যে তার নির্বাচনী প্রচারণার সময় হাসিনা সরকারের যে অথরিটেরিয়ান স্বরূপ, এটা কিন্তু স্পষ্ট করে দিয়েছিল ওই সময়। তার যে আমরা এই ধরনের অথরিটেরিয়ান গভর্নমেন্ট চাই না ইন্ডিয়ায়, কেজরিওয়ালের বক্তব্য ছিল এরকম। আর আমি একটু অ্যাড করতে চাই জিল্লুর ভাই এবং মারুফের দুইজনের সাথে, যে আসলেই কি আমাদের এইখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকরা এসে খুন যখন করে কিনা, এটা কিন্তু যাই বলুক যে জিলুর যে ভাই যেভাবে বলছে যে বাংলাদেশ সরকারই তো আসলে ভারতের এজেন্ট হিসাবে অপারেট করতে পারে, তাদেরকে বলে অনেক কাজ করানো যায়। কিন্তু আসলে মারুফ যেই কথাটা বললো যে জিওগ্রাফিক্যাল লোকেশনের জন্য নর্থ ইস্টের সাথে যোগাযোগ, নর্থ ইস্টের বিদ্রোহ দমন, কারণ বিদ্রোহ দমন অলমোস্ট করে ফেলেছে, এখন হলো যোগাযোগ ব্যবস্থাটার জন্য যে এই চুক্তিটা অলরেডি বাংলাদেশ সরকারের সাথে, হাসিনার সাথে সরকারের সাথে যে চুক্তি হয়েছে, ট্রানজিট যে মালবহনের ট্রেন, মেল ট্রেনের ট্রানজিটের ব্যবস্থা, এই এই চুক্তিগুলি নিয়ে তার এক ধরনের শঙ্কা আছে পরবর্তী থাকবে কিনা, এবং মিয়ানমারের সাথে তার যে রাজনৈতিক সম্পর্ক, এইটাকেও নিয়ন্ত্রণ করার মাধ্যমে। কারণ মিয়ানমারকে থ্রেট, ইন্ডিয়া ডিরেক্ট থ্রেট করতে হলেও তার বাংলাদেশকে ব্যবহার করার ভেহিকেল হিসেবে, মিডিয়া হিসেবে ইউজ করার এক ধরনের প্রচেষ্টা ইন্ডিয়ার সবসময় থাকে। কিন্তু এর পরেও দেখা যায় যে ইন্ডিয়ার অনেক স্বার্থ আছে বাংলাদেশে রাজনৈতিক কেওটিক এনভায়রনমেন্ট তৈরি করার জন্য প্রয়োজন হইলে সে সবসময় কিন্তু সরকারের কাছে বলতে পারে না, কারণ তার অনেক কিছুই দাবি। যেরকম সে যদি বলে ভাই আমার নর্থ ইস্ট বিপদে আছে, আমি নর্থ ইস্টের সাথে যোগাযোগ করতে পারছি না, তুমি আমাকে হেল্প করো, তাহলে বাংলাদেশ সরকারও কিন্তু এক ধরনের বার্গেনিং টুল অপশন পেয়ে যাবে। যে হয়তো 1000 কোটি টাকা ঘুষ খায়, তার হয়তো 2000 কোটি টাকার সম্পত্তি চাওয়ার বাসনা তৈরি হবে। তো সেই কারণে অনেক সময় ওই গোয়েন্দা সংস্থার এজেন্টরাও কেউ তৈরি করার জন্য তারাও অনেক ধরনের অপারেশন, যেটা একসময় বাংলাদেশে কিন্তু সরকারকে না জানিয়ে বাংলাদেশি গোয়েন্দা সংস্থাও করত। ডিজিএফআইও কিন্তু একসময় সরকারের নিয়ন্ত্রণে ছিল না, যে সরকারের সাথে তার এক ধরনের টাসেল ছিল এই গভর্নমেন্ট আসার আগে। এই গভর্নমেন্ট আসার পরেও কি হয়েছে, ডিজিএফআই উল্টো গভর্নমেন্টকে চালাচ্ছে। তারা এক ধরনের কোলাবোরেশনে গভর্নমেন্ট চালায়, ডিজিএফআই এবং সরকার, স্টেটের মন্ত্রী এমপিরা। তো এটা তো স্পষ্ট, এই বিষয়গুলি তো এখন ওপেন সিক্রেট, ডিজিএফআই এর ভূমিকাগুলিও। তো রয়ের সাথে ডিজিএফআই এর সম্পর্ক, এগুলি এত মানে ডাইকোটমি বা ব্ল্যাক এন্ড হোয়াইট রিলেশনশিপ না, এগুলির মধ্যে অনেক এন্ড কাজ করে। আসলে আমার মনে হয় যে ভারতের এমন কোন অপশন হইতেই পারে ইলিয়াস আলীকে গুম করে দেওয়ার মধ্য দিয়ে সে একটা কেওস তৈরি করবে তার ত্রিপুরার রাজ্যের কোন একটা গন্ডগোলের কারণে, হইতেই পারে তাদের উদ্দেশ্য। তো ভারতের এজেন্টরা এখানে আছে অনেক সময়। আর জিলুর ভাই যেটা বললো ওইটাও সত্য, কারণ বাংলাদেশেই যখন র্যাবের মধ্যে, পুলিশের মধ্যে কন্ট্রাক্ট কিলাররা চাকরি করছে সরকারি অনুপ্রেরণায় অলমোস্ট, কারণ ওই একজন তো মোফাজ্জল হোসেন মায়ার মেয়ের জামাই ছিল, যে ওই যে নারায়ণগঞ্জের 7 কিলিং এর সময়, তখন আসলে এই কন্ট্রাক্ট কিলারদেরকেই তো আসলে ভারত ইউজ করতে পারে, এটাও সত্য বাস্তব। জি, অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার জিল্লুর। আমরা মনে হয় শেষের দিকে, আপনার কাছে আর কোনো কিছু আপডেট থাকলে বা আপনি আর কি কোনো প্রসঙ্গে বলতে চাইলে, আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু কোনো প্রসঙ্গে বলতে চাইলে আপনার কাছে শুনতে চাই। আপনার মাইক্রোফোন আপনার থেকে মিউট করা। হাসিনা আক্তার, আমি তো এই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম না, ইট ওয়াজ টু আর্লি টু কমেন্টস। তারপরে আপনি যেহেতু এটা মিডিয়াতে এনে ফেললেন শান্তি সেনার বিষয়ে,
তারপর আমি একটু বলি, একটু জনগণকে একটু অ্যাডভান্স অ্যালার্ট করি, বা আমাদের এই জনগণ অনেক সময় আমাদের এই জিওপলিটিক্যাল বিষয়গুলো বোঝে না বা বুঝতে চায় না, বা তাদের হয়তো ওই ধরনের ইন্টেলেকচুয়ালিটি নাই, যেটা আমাদের ডক্টর মারুফ এবং মল্লিক এই কিন্তু। বক্তব্যগুলো মানে ঐতিহাসিক হয়ে থাকবে। অনেক সময় তো মিলে যায় বিষয়গুলো। বিশেষ করে যে আমরা কয়েকদিন থেকে যা বলছেন, কিছু, কিছু তো একেবারে হুবহু মিলে যাচ্ছে। সো আমার মনে হয় শেয়ার করা উচিত যদি আপনার সেরকম আইডিয়া আচ্ছা, থাকে। যে ডক্টর মারুফ মল্লিক যে দেখেন অনেকটা কিন্তু ইঙ্গিত দিয়েছেন জিওপলিটিক্যাল যে বিষয়টা, এই যে শান্তি সেনার যে বিষয়টা, এটা ভারত এই মুহূর্তে পাঠাবে না, হয়তো ভারতের প্ল্যানে আছে। যেটা হলো, আপনি যদি শ্রীলঙ্কার দিকে যান 1988 এলটিটি, যে লিবারেশন অফ তামিল টাইগার, তারা কিন্তু স্বাধীনতার জন্য আন্দোলন করছিল, এবং তাদেরকে সহায়তা করার নামে ভারত তাদেরকে বলেছিল, তোমাদেরকে সহায়তা করব এবং তোমাদেরকে আমরা শ্রীলঙ্কা থেকে স্বাধীন করে দিব। কারণ ওখানে মূলত জাতি হলো দুইটা, একটা হচ্ছে তামিল আর একটা হচ্ছে সিংহলিরাই মূলত শাসন করে। দক্ষিণে থাকে তামিল এবং উত্তরে হচ্ছে সিংহলিরা শাসন করে। ভারত তামিলদেরকে বলেছিল, আমরা তোমাদের এখানে আসবো, তোমাদেরকে সহায়তা করব এবং তোমাদের স্বাধীনতার বিষয়টা নিশ্চিত করব। কিন্তু যখন ভারত শান্তি সেনা পাঠিয়ে দেয় 88-এ যখন শান্তি সেনা পাঠিয়ে দেয় ইন্দিরা গান্ধীর, তখন হয়তো ইন্দিরা গান্ধী ওই যে মারা গিয়েছে, তখন পাঠিয়েছে ওই যে রাজীব গান্ধী পাঠানোর পরে, তখন ওই সময় যে নেতা ছিলেন ভিল্লুপাই প্রভাকরণ, তখন উনি কিন্তু এটা মেনে নেয় নাই। উনি বলেছিল, না, ভারত এখানে আমাদেরকে স্বাধীন করতে আসেনি, ভারত আমাদেরকে সাহায্য করতে আসে নাই, ভারত মূলত আমাদেরকে দমন করতে এসেছে। কারণ ভারত ধারণা করছিল এলটিটি যদি স্বাধীন হয়ে যায়, তাহলে ভারতের যে তামিল প্রদেশ আছে, ওরাও তখন এদের সাথে এক হয়ে অথবা তারাও স্বাধীনতার জন্য আন্দোলন করবে, তখন এটা ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য প্রবলেম। তো মূলত তারা কিন্তু শান্তি সেনা পাঠিয়েছিল, এবং যেটার কারণে কিন্তু রাজীব গান্ধী নিহত হয়েছে। পরবর্তী শান্তি সেনা উইথড্র করতে বাধ্য হয়েছে। এর পরবর্তীতে যেটা হলো যে আপনি দেখেন যে সিকিম কিন্তু ব্রিটিশদের প্রোটেক্টরেট স্টেট ছিল, এবং সিকিমকে ব্রিটিশরা শাসন করে না, ভুটানকেও শাসন করে নাই, নেপালকেও শাসন করে নাই, মালদ্বীপকেও শাসন করে নাই। অল দোজ কান্ট্রি ওয়ার প্রোটেক্টরেট স্টেট। এবং 1950 সালে ব্রিটিশরা যখন চলে যায়, তখন সিকিমের সরকারকে বাধ্য করে যে ভারতের প্রোটেক্টরেট স্টেট হিসেবে থাকার জন্য, এবং সিকিম ভারতের সাথে চুক্তি স্বাক্ষর করে প্রোটেক্টরেট স্টেট হিসেবে। প্রোটেক্টরেট স্টেটটা কি? প্রোটেক্টরেট স্টেটটা হচ্ছে ডিফেন্স এবং পররাষ্ট্র বিষয় ভারত যেটা ঠিক করে দিবে সেটাই তাকে করতে হবে, এটি হচ্ছে প্রোটেক্টরেট স্টেট। এবং 1950 সালে সিকিমকে এটা করার পরে, এবং দীর্ঘ 25 বছর ধরে সিকিমকে পঙ্গু বানিয়ে ফাইনালি কিন্তু 1975 সালে লেন্দুব দর্জিকে দিয়ে পার্লামেন্টে আইন পাশ করে বললো যে আমরা ভারতের 22তম রাজ্য হিসেবে থাকতে চাই। যদিও রাজা রাজি ছিল না, কিন্তু যে মুহূর্তে লেন্দুব দর্জি পার্লামেন্টে আইন পাশ করলেন, ওর একদিন আগে ভারত সৈন্যবাহিনী পাঠিয়ে রাজাকে আটক করে বা রাজার বাসভবন ঘেরাও করে তাকেও আলটিমেটলি বাধ্য করে ভারতের 22তম রাজ্য হিসেবে। ভুটানের ক্ষেত্রে আসেন, ভুটানেও কিন্তু 1949 সালে তারা প্রোটেক্টরেট স্টেট হিসেবে যে রেখেছে, বাট ওইখানে যে চুক্তিতে যেটা ছিল সেটা শক্তভাবে ধরতে পারে নাই। সেই শক্তভাবে তারা ফাইনালি 2009 সালে ভুটানকে একবার ফাইনালি একটা প্রোটেক্টরেট স্টেট হিসেবে শুধু ডিফেন্স এবং পররাষ্ট্র সহ আরো অন্যান্য বিষয়গুলো কিন্তু অন্তর্ভুক্ত করেছে। এখন যেটা হলো যে এখন যদি শেখ হাসিনাকে যদি আরো 5টা বছর আপনি থাকতে দেন তাহলে কি সমস্যা হবে? 2028 সালে যে নির্বাচনটা হবে, 29-এ যে নির্বাচন হবে, সেই নির্বাচনেও শেখ হাসিনা ক্ষমতায় থাকলে তখন বিরোধী নেতৃত্ব কিন্তু আরো বেশি দুর্বল হয়ে যাবে। শেখ হাসিনা হারসেলফও কিন্তু দুর্বল হয়ে যাবে। এবং আমি কিন্তু আপনার টক শোতে বলেছি যে সেই ক্ষেত্রে 2029 এবং 30-এ আউটবাস্ট হলে ওই সময় ভারতের যেটা প্ল্যান, সেই ক্ষেত্রে তারা এই যে শান্তি সেনা পাঠিয়ে হয়তো তারা কোনো কিছু করতে পারে। তবে আমি যেটা ভয় পাচ্ছি সেটা আমি অবশ্য বলতে চাচ্ছিলাম না, তারপরে যেহেতু আপনি এটা বললেন, আমি জনগণকে একটু অ্যাডভান্স অ্যালার্ট করতে চাচ্ছি। শেখ হাসিনা যেহেতু এখন পার্লামেন্টের 2/3 মেজরিটি আছে, ভারত হয়তো শেখ হাসিনাকে বলতে পারে যে তোমাকে সহযোগিতা করব, তুমি তোমার পার্লামেন্টে আইন পাস করো এবং সংবিধানে ইনসার্ট করো, তুমি আমার প্রোটেক্টরেট স্টেট হিসেবে থাকবে। যদিও ভারত
যদিও বাংলাদেশ অলিখিতভাবে গত 16 বছরে ভারতের প্রোটেক্টরেট স্টেট হয়ে গেছে অলিখিতভাবে, কারণ আমার পররাষ্ট্র এবং ডিফেন্স এবং সাথে অ্যাড করেছে এডুকেশন, এই 3টা বিষয়ের সকল কিছু দেখভাল করে অলিখিতভাবে কিন্তু ভারত। এখন ভারত হয়তো শেখ হাসিনাকে বলতে পারে তোমাকে আমি উদ্ধার করবো, কিন্তু তুমি তোমার সংবিধানে তুমি এটা সংবিধান সংশোধন করো অথবা তুমি আইন পাস করো, তুমি আমার প্রোটেক্টরেট স্টেট হিসেবে থাকবে। এটা থাকার পরে 5-7 বছর 10 বছর যদি এটা কন্টিনিউ করে, তখন ফাইনালি সিকিমকে যেভাবে দখল করেছে ওইভাবে হয়তো ভারত দখল করে নিবে বা দখল করার প্ল্যান আছে। এই কারণে এইটা যেহেতু একটা সুযোগ এসেছে, কোটা বিরোধী আন্দোলন দিয়ে যেহেতু সুযোগ এসেছে, আমার 200 লোক বা 300 লোককে হত্যা করা হয়েছে এবং এটা গণজাগরণ এবং গণবিস্ফোরণের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা কোনোভাবেই ছাত্র জনতা এবং ছাত্র জনতার অভিভাবকগণ এবং বিরোধী রাজনৈতিক নেতৃত্ব 62টা দল, বিশেষ করে বিএনপি জামাত, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের ক্ষমতা আসার দরকার নেই, আপনারা ক্ষমতার স্বপ্ন ভুলে যান। বাট আমরা 18 কোটি জনগণ এখন চাচ্ছি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত, শেখ হাসিনার পতন এবং পতন। এরপরে আমাদের সংবিধানের আর্টিকেল 7 অনুসারে জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ সকল ক্ষমতার মালিক, জনগণই সিদ্ধান্ত নিবে কারা দেশ চালনা করবে, দেশ পরিচালনা করবে এবং ভারতের আধিপত্যবাদ থেকে এই বাংলাদেশকে মুক্ত করবে। আপনি যেটা বললেন যে ভারতের পত্রিকায় শান্তি সেনার বিষয়টা যদি এসে থাকে, এটি আপনাদেরকে একটা অ্যাডভান্স মেসেজ দিয়ে দিল যে তারা এইরকম কাজ করতে পারে, বাট এটা ভারতের জন্য এখনো টু আর্লি। এটা কিন্তু আমরা যদি শেখ হাসিনাকে সময় দিয়ে ফেলি, তাহলে হাসিনা আক্তার এই ঘটনা কিন্তু ঘটে যাবে, যেটা মারুফ মল্লিক কিন্তু ইঙ্গিত দিলেন। আমাদের উত্তর, আমাদের পূর্ব, আমাদের পশ্চিম, আমাদের পূর্বে ভারতের 7টা রাজ্য, উত্তরে হচ্ছে সিকিম এবং আমাদের পশ্চিমে কিন্তু 3টা রাজ্য, বিহার, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল। তাহলে 7, 8 আর 3 11টা, এই 11টা রাজ্যে যদি আমাদের বাংলাদেশকে যদি ভারত দখল করে নিতে পারে, তাহলে এই 11টা রাজ্যে আর কখনো স্বাধীনতার স্ব উচ্চারণ করবে না।